দেশের জনগণকে ভালোবাসি, কাজে প্রত্যেকের কথা চিন্তা করে আমরা চাবো যতগুলি রাজনৈতিক দল আছে আমাদের মত পার্থক্য ভুলে, আমাদের আদর্শিক দিক দিয়ে হয়তো আমরা আলাদা, কিন্তু দেশের স্বার্থে আমাদের এই ঐক্যটা ধরে রাখতেই হবে। এই আওয়ামী শাসন আমলে যারা ছিল নিজ নিজ পদে বহাল আছে, এখন পর্যন্ত আমি দেখছি না যে কাউকে চেক করা হয়েছে বা কাউকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আমি জানি না হাবিব ভাই আমার সাথে একমত হবেন কিনা, তারা কিন্তু এখনো ঠিক যার যার জায়গায় বসে আছে, কে মনে করে যে ওটাই সত্যি। এই যে বললেন সেনাবাহিনী সরকার মুখোমুখি, কে বলেছে এই কথা? কি জন্য হবে? এটা একটা অংশ, দেশের একটা অংশ সেনাবাহিনী। তারপরে বলেছে কি প্রফেসর ইউনূস চাপে, অন্তর্বর্তীকালীন সরকার চাপে থাকবে, এটা স্বাভাবিক, চাপে থাকবেই। ক্ষমতাটা কার কাছে হস্তান্তর করবেন, কাজে একটা ইলেকশন হতে হবে। উত্তরটা আমার মনে হয় খুব সুন্দরভাবে আমাদের ছোট ভাই দিয়েছে। কি ইলেকশন হবে সেটাও তো আমরা মানে স্পষ্ট না, যেহেতু রোডম্যাপ দেয়নি। না না, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্বটা, প্রধান ইলেকশনটাই হবে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এখানে অন্য কোনো ইলেকশনটা আলোচনার মধ্যে আসাই উচিত না। কেন উচিত না? যে এই জন্য যে এই একটা ফ্যাসিস্ট সরকারকে কিন্তু পতন ঘটানো হয়েছে, এই ক্ষমতা থেকে সরানো হয়েছে একটা মাস, মানে সারা দেশের একটা আন্দোলন। এটা শুধুমাত্র ছাত্র না, তারা নেতৃত্ব ছিল, ভালো কথা। এখানে আমিও কিন্তু সে মিছিলে গিয়েছি। আই এম 67+, আমি নিজেও অ্যাটেন্ড করেছি। আই এম শিওর হাবিব ভাইও আন্দোলন ছিলেন, প্রত্যেকে ছিলেন। এবং যেখানে মা বাবারা দেখছে তাদের সন্তানরা গুলি খেয়ে আহত হচ্ছে, মারা যাচ্ছে, মা বাবারাও নেমে গেছে। কাজে এই আন্দোলনটা ছিল বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় এই সাবকন্টিনেন্টের মধ্যে সর্ববৃহৎ আন্দোলন, যেটার মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকে অংশগ্রহণ করেছে। এনসিপি এখন এখানে ক্রেডিট দিচ্ছে, আমরা তাদেরকে ক্রেডিট দিতে চাই। তারা আমাদের সন্তানের মতো। ইভেন তাদের যে এল্ডেস্ট যে আছে না, নাহিদ, এখন যে আহ্বায়ক, সে আমার ছোট সন্তান থেকে বয়স কম তার। তো ভালো কথা, তাকে আমি ক্রেডিট দিতে চাই। তারা যথেষ্ট রিস্ক নিয়ে কাজ করেছে, তাদেরকে ডিবি অফিসে নিয়ে বসিয়ে রেখেছে, তাদেরকে অনেক ভয় ভীতিও দেখানো হয়েছে। যাই হোক, তারা তাদের সেই সম্মানটা পেয়েছে, কিন্তু সেই সম্মানটা পেয়ে যেন অন্যকে অসম্মান না করে। আমরা চাই প্রথম জিনিস জাতীয় ঐক্য। আমরা এই হাবিব ভাই মনের ক্ষোভে অনেকগুলি কথা বলেছেন জামাত সম্পর্কে বা অন্যদের সম্পর্কে বলেছেন, এটা মনের ক্ষোভ থেকে আসবেই, স্বাভাবিক ব্যাপার। উনি অনেক আন্দোলন করেছেন এবং নিপীড়নের শিকার হয়েছেন, জেলে গিয়েছেন, অ্যারেস্ট হয়েছেন, যেটা আমরা জানি। তো কাজে মনে ক্ষোভ থাকবে। জামাত ইসলাম কটা সিট পেয়েছে সেটা উনি ব্যাখ্যা করেছেন, আমি সে ব্যাখ্যা যাব না। তবে আমি অনুরোধ করব, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি আমার দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, কাজে প্রত্যেকের কথা চিন্তা করে আমরা চাবো যতগুলি রাজনৈতিক দল আছে আমাদের মত পার্থক্য ভুলে, আমাদের আদর্শিক দিক দিয়ে হয়তো আমরা আলাদা, কিন্তু দেশের স্বার্থে আমাদের এই ঐক্যটা ধরে রাখতেই হবে, যাতে করে আমরা একটা সুন্দর একটা নির্বাচন পাই। আপনি যদি 2009 সালের পরে যে ইলেকশন গুলো হলো, 14, 18 এবং 24, একটা মানুষও ভোট দিতে যেতে পারে নাই। আমি সেনাবাহিনীতে যত বছর চাকরি করেছি, আমি রিটায়ারমেন্টে এসছি আপনার 2012 সালের 24শে জুলাই। আমি কিন্তু তার আগে কোনোদিন ভোট দিতে যেতে পারিনি। ভাবলাম যে এবার ভোট দিতে যাবো, সে ভোট দেওয়ার সুযোগও পাইনি। একটা কেন্দ্রে গেলাম, যেখানে আমার কেন্দ্র ভোট দেওয়ার ধানমন্ডি, আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম আমার যখন ব্যালট পেপার চাইলাম, আমি 2018 কথা বলছি, আমার ব্যালট পেপার আধা ঘন্টা খুঁজে পাই না। কেন? ভোট সব হয়ে গেছে আগেই, রাতের বেলা। এটা তো আমরা প্রত্যেকে জানি। আমি আমার ওয়াইফ দুজনে পরে আমি আমারটা ফিরে আসলাম, সামাও রাধা তারা একটা পেপার নিয়ে আসলো, স্যার এখানে সিল মেরে দেন। আমি যে ওয়াই, আমার ছবি কই? ছবি তো নাই। আমার ছবি থাকতে হবে, আমার ব্যালট নাম্বার, এই যে আমার ব্যালট নাম্বার আছে, এই যে আমার ন্যাশনাল আইডি আছে, ওয়ার ইজ মাই পেপার? তো আলটিমেটলি যেহেতু আমার পরিচয় পেয়ে গেছে, তো তারা, আমি বললাম যে ওকে, আই এম গোয়িং টু কমপ্লেন এগেইনস্ট ইউ, আমার ব্যালটটা কোথায়? তো যেহেতু এলাকার প্রত্যেকে চেনে, যাদেরকে আমরা হয়তো সন্তান তুললো, তারা বলে যে আঙ্কেল আপনি কাইন্ডলি এটা নিয়ে কথা আর না বলাটাই ভালো। তা আমি দেখলাম যে ঠিক আছে, ওরা চাচ্ছে এরকম হয়ে যাক। এখন কথা হচ্ছে যে এরকম নির্বাচন তো আমরা চাইনি কখনো। আমরা চাই একটা পরিচ্ছন্ন পরিবেশ, যেখানে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বাসা থেকে যাবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। সেই পরিবেশটা টুকু আমরা তৈরি হয়ে আমরা নির্বাচনটা দেওয়ার ব্যবস্থা করা হোক। কিন্তু এমন কোনো নির্বাচনের মাধ্যমে এমন কোনো পার্টি ক্ষমতা না আসুক যেন আরেকটা আওয়ামী লীগের মতো পার্টি সৃষ্টি হয়, এখানে আরেকটা ফ্যাসিস্ট সরকার যেন জন্ম না হয়। সেই সংস্কারটুকু আমরা চাই। সেই সংস্কারের মধ্যে 3টা দিক আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে আপনার প্রশাসনিক সরকার, তারপর হচ্ছে আপনার বিচার বিভাগের সংস্কার,
এখানে অনেক পার্টির লোকজন বিচার বিভাগের বিভিন্ন বিচারক পদে বসে আছেন। তাদেরকে বিচার বিভাগে যেহেতু এখন সুপ্রিম কোর্টের বিচারপতির অ্যাপিলেট ডিভিশন, আমি বলবো খুব সুন্দরভাবে এটা আছে, এবং হাইকোর্টের নতুন যারা বিচারপতি নিয়োগ পাচ্ছেন তারা আমি মনে করি যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন। সেখান থেকে তারা নিজস্ব উদ্যোগে ভালো বিচারক ওনারা রাখবেন, এবং যারা দলীয়ভাবে নিয়োগ পেয়েছেন তারা আয়দা স্বইচ্ছায় অথবা তাদেরকে বের করে তাদেরকে তারা কিভাবে কি করবেন, যেহেতু বিচার বিভাগ নিয়ে আমি কথা বলতে চাই না, ওনারা ভালো বুঝেন যে দলীয় নিয়োগপ্রাপ্ত সকল কারোই বিচার বিভাগে থাকা উচিত নয়। একইভাবে প্রশাসনে এখনো ঘাপটি শুধু মারা না, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনে, সচিব বলেন, এডিশনাল সেক্রেটারি বলেন, এই আওয়ামী শাসন আমলে যারা ছিল নিজ নিজ পদে বহাল আছে। এখন পর্যন্ত আমি দেখছি না যে কাউকে চেক করা হয়েছে বা কাউকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আমি জানি না হাবিব ভাই আমার সাথে একমত হবেন কিনা, তারা কিন্তু এখনো ঠিক যার যার জায়গায় বসে আছে, এই জায়গায় কোনো সংস্কারই করা হয়নি। এটা দ্রুত করা উচিত। আর বিশেষ করে ইলেকশন কমিশনে ১/১১ পরে যেটা আওয়ামী লীগকে আরো কঠিন করে দিয়েছে, যে কি নতুন কোনো পার্টি যদি এখানে আত্মপ্রকাশ করে, তারা কি করলো, ১১৫ উপজেলা আপনার অফিস থাকতে হবে, এবং সে জায়গায় আপনার কমিটি থাকতে হবে, সে জায়গায় আপনার ফাংশনাল অফিস থাকতে হবে, ২২টা জেলার মধ্যে আপনার অফিস থাকতে হবে, কমিটি থাকতে হবে। ভালো কথা, আমি এখন নাম নিতে পারবো অ্যাটলিস্ট কি বলবো, এই ৫৪টা ইয়ার মধ্যে ৪৮টা দলের মধ্যে এক বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি আর জামাত ছাড়া এই কটা, আমি যে কটা বলবো ১১৫টা উপজেলা এবং ২২টা, আমরা বলবো, আমি বলতে চাই যে কেউ যদি তার নিজস্ব ডিস্ট্রিক্ট থেকে একটা পলিটিক্যাল পার্টি লঞ্চ করে এবং তার ডিস্ট্রিক্টটাকে সে পলিটিক্স দিয়ে করে উন্নতি করতে চায়, তাকে সেই সুযোগ দেওয়া উচিত। কাজে এই নিয়মটা আগে ছিল না। হ্যাঁ, নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে তাকে, কিন্তু এত শর্ত দিয়ে মাত্র কয়েকটা পার্টিকে ক্ষমতা রাখার জন্য অন্য কোনো পার্টিকে যদি এখন এই অফিস করতে হয়, তাকে আপনার কিন্তু ব্ল্যাক মানির সাহায্য নিতে হবে, বা যাদের কাছে টাকা আছে সে টাকা যেভাবে টাকা জোগাড় করে আপনার অফিস চালাতে হবে। কারণ এখন স্বতঃস্ফূর্ত ভাবে ভালো মানুষকে আসার সুযোগ করে যদি দেওয়া না হয়, তাহলে সেই আপনার সন্ত্রাসী, কালো টাকার মালিক, কালো বাজারি যারা করেন, তারাই কিন্তু আবার ক্ষমতায় আসবে। কারণ তাদের কাছে টাকা আছে, তাদের কাছে মাসলম্যান আছে, তাদের কাছে সন্ত্রাস বাহিনী আছে, তারাই আসবে। ভালো মানুষকে সুযোগ করতে দেওয়ার জন্য আমি মনে করি এই সমস্ত এই নির্বাচন কমিশনের যে শর্তগুলো আছে এগুলোকে শিথিল করে দিয়ে ভালো মানুষকে নির্বাচন করতে দেওয়া আসা উচিত। থার্ড হচ্ছে যে আপনার এই যে আমি যেটা বললাম, যে আমাদের প্রত্যেকের অভ্যাসই হলো যে আমরা অন্যকে দোষারোপ করি, আমাদের অন্যের মতকে আমরা বেসিক্যালি ভালোভাবে নিতে পারি না। এটার কারণও আছে, কারণ যারা অত্যাচারিত হয়েছে, যারা আপনার বিভিন্ন টর্চার সেলে টর্চার্ড হয়েছেন, তাদের মনে এই ক্ষোভটা থাকবেই। কাজে এটা আশা করা যে তারা এই কথাগুলো বলবেন, কিন্তু আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা একটু অন্যের মতটাকে সহজভাবে নিবেন, নিয়ে নিজে অন্যভাবে বক্তব্য পেশ করবেন, যাতে করে কারো মনে আঘাত না লাগে। কারণ আমাদের এখন এই মুহূর্তে এমন ভাবে ঐক্য ধরে রাখতে হবে, কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের পাশে একটা বিরাট প্রতিবেশী আছে যারা ২৪ ঘন্টাই আমাদের পিছিয়ে লেগে আছে, এবং যেভাবে রিউমার তারা ছড়াচ্ছে, ওই যে আমি যেটা প্রথম বক্তব্য রাখলাম, রিউমারটাকে মানুষ বিশ্বাস করছে। আপনারা আমার কথা যে ১০০% সত্যি, এটা তাদেরকে এখন তারা বিশ্বাস করতে কষ্ট হয় তাদের, তারা রিউমারটাকে মনে করে যে ওটাই সত্যি। এই যে বললেন সেনাবাহিনী সরকার মুখোমুখি, কে বলেছে এই কথা? কি জন্য হবে? এটা একটা অংশ, দেশের একটা অংশ সেনাবাহিনী। তারপরে বলা হচ্ছে কি প্রফেসর ইউনূস চাপে, অন্তর্বর্তীকালীন সরকার চাপে থাকবে, এটা স্বাভাবিক, চাপে থাকবেই। কাজকর্ম করতে গেলে ভুল হবে তাদের, সে ভুলটাকে আমরা শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই মিলে। দেশ এবং জাতি, রাষ্ট্রের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশের ভালোর জন্য আমরা এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব, এবং আমরা চাবো একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তারা করবেন, এবং সংস্কারটা তারা নির্বাচন কমিশনের সংস্কার করবেন, প্রশাসনিক সংস্কার করবেন, বিচার বিভাগের সংস্কার করবেন, এবং যে সমস্ত সংস্কার কমিশন ইতিমধ্যে রিপোর্ট জমা দিয়েছে, এটা আর দেরি না করে আমি মনে করি এটা প্রকাশ করে দেওয়া উচিত, এবং সেখান থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটাকে স্থায়ী একটা আকার ধারণ করবে, এই স্থায়ী আকারে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিবেন। এবং আমি মনে করি বাকি, যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া,
সংস্কার, এটা নির্বাচিত সরকার পরবর্তী যারাই আসবেন তারা বাকি সংস্কারগুলো তারা করবেন। সেই ওয়াদাটুক বরং করবে তারা তারা একসাথে বসে তারা বরং এই সরকার তাদের কাছে একটা ওয়াদা বা একটা এমওইউ বা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং বা একটা এগ্রিমেন্ট করতে পারে যে আপনারা এই সংস্কারগুলো করবেন, ওয়াদাবদ্ধ হন এবং সেটাকে জাতির সামনে তুলে ধরবে যে বিএনপি এই ওয়াদা করেছে, জামাত এটা করেছে, জাতীয় পার্টি এটা করেছে, বা আরো অন্যান্য যারা ছোটখাটো রাজনৈতিক দল আছে প্রত্যেকের কাছ থেকে সেই ওয়াদাটা নিয়ে আমি মনে করি যারাই ইলেক্টেড হবেন, যাদেরকেই সরকারে বসানো হবে, তারা তারা যেন সেই জিনিসটা এসেই বলতে হবে যে আমরা আগামী 1 বছরের মধ্যে এই সংস্কারগুলো আমরা সম্পন্ন করব এবং আমরা এটাকে এমন পর্যায়ে নিয়ে যাব যাতে করে এই দেশে আর কোনোদিন ফ্যাসিস্টের জন্ম না হয়। কারণ যতদিন ক্ষমতায় থাকবে মানুষ, ক্ষমতায় যত বেশি থাকে তখন তারা ওই আপনার ক্ষমতার মোহটা এমন জিনিস, কেউ চেয়ার ছেড়ে চলে যেতে চায় না, চেয়ার ধরে রাখতে চায়, আঁকড়ে ধরে রাখতে চায়। কাজে আমরা চাই যে ক্ষমতার মোহ ত্যাগ করে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং দেশের মানুষের কল্যাণে আমাদেরকে যা কিছু করার প্রয়োজন তাই করতে হবে।